viewers, Assalamu alaikum. I am Dr. Farida Yasmin. Please welcome to my class at Access Medical School. আমি অ্যাক্সেস মেডিকেল স্কুলকে ধন্যবাদ দিচ্ছি তাদের এই ক্লাসটি অর্গানাইজ করার জন্য। ধন্যবাদ দিচ্ছি আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট মেডিকেল স্টুডেন্টস যারা এই ক্লাসে নিয়মিত অ্যাটেন্ড করছে। তাছাড়া অন্যান্য যারাও এই ক্লাসে অ্যাটেন্ড করে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি শুরু করছি। আমি জেনারেল প্যাথোলজির বিভিন্ন প্রিলিমিনারি ফান্ডামেন্টাল টপিক নিয়ে গত বেশ কয়েক সপ্তাহ যাবৎ আলোচনা করছিলাম। তো সে ধারাবাহিকতায় আজ আমি ইনফ্ল্যামেশন এই চ্যাপ্টারটি আলোচনা করব। তো ইনফ্ল্যামেশন এই চ্যাপ্টারটি শুধুমাত্র প্যাথোলজি স্টুডেন্টদের জন্যই বা প্যাথোলজিস্টদের জন্যই ইম্পর্টেন্স তা কিন্তু নয়, বরং ফিজিশিয়ান যারা প্রতিনিয়ত তারা পেশেন্টকে এক্সামিন করছেন, পেশেন্টকে ম্যানেজ করছেন, হসপিটালে আউটডোর এবং ইনডোরে যে পেশেন্টগুলো আমরা সাধারণত ক্লিনিক্যাল সেটিং এ দেখে থাকি তার বেশিরভাগ পেশেন্টই এই ইনফ্ল্যামেশনের বিভিন্ন ডিসঅর্ডারে ভুগছে। অর্থাৎ ইনফ্ল্যামেশনের আইডিয়া যদি আমাদের খুব ভালো থাকে, ভালো নলেজ থাকে, তাহলে আমরা আমাদের ক্লিনিক্যাল সেটিং এ যে পেশেন্টগুলোকে দেখে থাকি সেগুলোকে আমরা খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবো। যদি আমরা ক্যান্সার বাদ দিই তাহলে বাকি অন্যান্য ডিজিজগুলোর ভিতরে প্রায় 99% ডিজিজই ইনফ্ল্যামেশনের বিভিন্ন ইভেন্টস এর কারণে হয়ে থাকে। তো এছাড়া আমাদের ফার্মাকোলজিতে আমাদের যে ড্রাগস গুলো সম্পর্কে আমরা আমাদের ধারণা রাখতে হয় সেগুলোর মধ্যে বেশিরভাগ ড্রাগস কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, এটা নিশ্চয়ই মেডিকেল স্টুডেন্ট তোমরা জানো। তো এই যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস গুলো কিভাবে কাজ করে, কোন কোন স্টেপ গুলোকে প্রিভেন্টস করছে, তো সেগুলো জানতে হলেও আমাদেরকে এই ইনফ্ল্যামেশন এই টপিকটা সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। তো আসো আজকে আমরা ইনফ্ল্যামেশনের যে প্রথম ক্লাসটা শুরু করছি। তো প্রথমেই আলোচনা করতে হয় হোয়াট ইজ ইনফ্ল্যামেশন। আমরা যদি রবিন্স প্যাথোলজির ডেফিনিশনটা দেখি তাহলে দেখতে পাই যে সেখানে কি লেখা আছে, ইনফ্ল্যামেশন ইজ এ রেসপন্স অফ vascularized tissue to infections and damaged tissues that brings cells and molecules of host defense from the circulation to the sites where they are needed in order to eliminate the offending agents. এই ডেফিনিশনটি স্টুডেন্টদের কাছে একটু লম্বা বা একটু ক্লামজি মনে হতে পারে, তবে এটাকে যদি আমরা ভেঙে ভেঙে পড়ি, ভেঙে ভেঙে মনে রাখার চেষ্টা করি, তাহলে আমরা ইনফ্ল্যামেশন সম্পর্কে আমাদের একটা খুব ভালো একটা আইডিয়া হবে এই ডেফিনিশন থেকেই। তো প্রথম অংশটা হচ্ছে কি, যে ইনফ্ল্যামেশন হচ্ছে একটা রেসপন্স অফ ভাস্কুলারাইজড টিস্যু টু ইনফেকশন অ্যান্ড ড্যামেজ টিস্যু। অর্থাৎ আমাদের বডিতে যে কোনো সময় ইনফেকশাস এজেন্ট ঢুকতে পারে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এগুলো ইনফেকশাস এজেন্টস গুলো আমাদের বডিতে ঢুকতে পারে। তাছাড়া আমাদের বডিতে কোনো কারণে টিস্যু ড্যামেজ হতে পারে, যেমন আমরা এর আগে সেল ইনজুরি ক্লাসেস ইনজুরির যে কজ গুলো পড়ে এসেছি, ইসকেমিয়া বা হাইপক্সিয়া অথবা কোনো ফিজিক্যাল ট্রমা বা কেমিক্যাল ইনজুরি, এগুলির কারণে টিস্যু ড্যামেজ হতে পারে। তো যখন টিস্যু ড্যামেজ হয় অথবা ইনফেকশন বডিতে ঢুকে, তখন আমাদের যে টিস্যুগুলো আছে যারা ভাস্কুলারাইজ টিস্যু, তারা তো চুপচাপ বসে থাকবে না, তারা একটা রেসপন্স করবে। কেন? এই ইনফেকশাস এজেন্টকে দূর করার জন্য, এই ড্যামেজ টিস্যু থেকে বডিকে রিলিফ করার জন্য। তাহলে সেই যে রেসপন্স অফ ভাস্কুলারাইজ টিস্যু টু ইনফেকশন এন্ড ড্যামেজ টিস্যু, এটাই হচ্ছে ইনফ্ল্যামেশন। এখানে মনে রাখতে হবে যে শুধুমাত্র ভাস্কুলারাইজ টিস্যুতেই ইনফ্ল্যামেশন হয়, যে টিস্যুতে ব্লাড ভেসেল সাপ্লাই থাকে না, যেমন আমরা উদাহরণ দিতে পারি কর্নিয়া, যেখানে কিনা ব্লাড সাপ্লাই থাকে না সেখানে সাধারণত ইনফ্ল্যামেশন হয় না। সে কারণে একটা সুবিধাও আমরা দেখি, সেটা হচ্ছে যে অন্ধত্ব দূর করার জন্য যখন কর্নিয়াল গ্রাফটিং করা হয় তখন সেখানে গ্রাফ রিজেকশনের সম্ভাবনা কম থাকে, যেহেতু ইনফ্ল্যামেশন হয় না। তো আমরা কি বুঝলাম, যে ইনফ্ল্যামেশন হচ্ছে ভাস্কুলারাইজ টিস্যু রেসপন্স টুয়ার্ডস ইনফেকশনস এন্ড ড্যামেজ টিস্যু। তারপরে কি ইনফ্ল্যামেশনে বেসিক যে প্রসেসটা সেখানে কি হয়, that brings cells and molecules of host defense from the circulation to the site where they are needed. কোন সাইটে? যেখানে ইনফেকশাস এজেন্ট আছে অথবা ড্যামেজ টিস্যু আছে, সেখানে কি হবে, কতগুলো সেল এবং মলিকুল চলে আসবে। কেন? এই ইনফেকশনটাকে দূর করার জন্য। এখন এই সেল এবং এই মলিকুল কারা, আমরা ধীরে ধীরে আজকের ক্লাস থেকে সেই সেলগুলো সম্পর্কে জানবো, সেই মলিকুলগুলো সম্পর্কে জানবো। এরা আমাদের বডিতে হোস্ট ডিফেন্সে পার্টিসিপেট করে, যেমন নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, এগুলো ব্লাডেও থাকে। আবার টিস্যুতে যেমন ডেনড্রাইটিক সেল থাকে, মাস্ট সেল থাকে, এই সেলগুলো এই হোস্ট ডিফেন্সে পার্টিসিপেট করে এবং ইনফ্ল্যামেশনে তারা পার্টিসিপেট করে। এবং শেষের অংশটা কি, ইন অর্ডার টু এলিমিনেট দ্য অফেন্ডিং এজেন্টস। অর্থাৎ এই যে ইনফ্ল্যামেশনের এত কাজ, এতগুলো স্টেপস হচ্ছে, এরা কেন হচ্ছে? সেটা হচ্ছে শুধুমাত্র অফেন্ডিং এজেন্টটাকে এলিমিনেট করার জন্য। তাহলে তিনটা ভাগে ভাগ করে আমাদেরকে ডেফিনিশনটা মনে রাখতে হবে যে ইনফ্ল্যামেশন হচ্ছে রেসপন্স অফ ভাস্কুলারাইজড টিস্যু
to infection and damaged tissue. সেখানে কি হয়, that brings cells and molecules of host defense from the circulation to the site where they are needed, অর্থাৎ যেখানে ইনফেকশন আছে, in order to eliminate the offending agent. এই তিন ভাগে ভাগ করে আমরা যদি ডেফিনেশনটাকে মনে রাখি, তাহলে আমরা এটা পরীক্ষার খাতাও লিখতে পারবো, ভাইভাতেও আমরা এটা বলতে পারবো। এই যে ইনফ্লামেশনের ধারণাটা, এটা কিন্তু একদিনে হয়নি বা খুব অল্প দিনের মধ্যে আমরা বুঝতে পারিনি। আমাদের সায়েন্টিস্ট, যারা সিনিয়র সায়েন্টিস্ট যারা আছেন, তারা যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে তারা গবেষণার মাধ্যমে এই ইনফ্লামেশনের ধারণাটিকে প্রতিষ্ঠিত করেছেন। তো ইনফ্লামেশনের প্রথম ধারণাটি দেয়া হয়েছিল ইজিপশিয়ান প্যাপিরাস, সেটা 300 বিসিতে। তার পরবর্তীতে সেলসাস, ইনি আমাদের ইনফ্লামেশনের যে 5টা কার্ডিনাল সাইন আমরা জানি, উনি প্রথম কার্ডিনাল সাইন 4টি, এগুলোকে ইনি আবিষ্কার করেছেন। পরবর্তীতে রুডলফ ভার্কো, ইনি 5th ক্লিনিক্যাল বা কার্ডিনাল সাইন্স অফ ইনফ্লামেশন, যেটাকে বলা হয় ফাংশনালেশিয়া, এটা তিনি আবিষ্কার করেছেন। জন হান্টার, এই সায়েন্টিস্ট বলেছেন যে ইনফ্লামেশন ডিজিজ না, বরং এটা হচ্ছে একটা হোস্ট ডিফেন্স, যেটা কিনা অফেন্ডিং এজেন্ট থেকে হোস্টকে ডিফেন্স করে বা রক্ষা করে। জুলিয়াস কনহেম, ইনি আবিষ্কার করেছেন যে ইনফ্লামেশনের যে প্রসেস গুলো হয়, লিউকোসাইটের মাইগ্রেশন হয়, অ্যাডহেশন হয়, এই প্রসেস গুলো উনি আবিষ্কার করেছেন। আর এলি মেটচিনকভ, ইনি ফ্যাগোসাইটোসিস, যেটা সম্পর্কে আমি আজকে পরবর্তীতে আলোচনা করব, এই স্টেপটি নিয়ে আবিষ্কার করেছেন। স্যার থমাস লুইস, ইনি বিভিন্ন কেমিক্যাল মেডিয়েটর নিয়ে ইনি গবেষণা করেছেন। তো এভাবে ধীরে ধীরে বিভিন্ন সায়েন্টিস্টদের গবেষণা কাজের মাধ্যমে আমরা ইনফ্লামেশনের যে আজকের যে আধুনিক ধারণা, সেখানে আমরা এসে পৌঁছতে পেরেছি। তো যদি খুব শর্ট করে বলতে হয় যে ফান্ডামেন্টালি যে ইনফ্লামেশন হচ্ছে একটা প্রোটেক্টিভ মেকানিজম, এবং এই মেকানিজমটার উদ্দেশ্য কি, টু রিড দ্য অর্গানিজম অফ বোথ দি ইনিশিয়াল কজ অফ সেল ইনজুরি, অর্থাৎ যেসব কারণে সেল ইনজুরি হয় বা টিস্যুতে ইনজুরি হয়, সে কজগুলো থেকে বডিকে প্রোটেক্ট করাই হচ্ছে ইনফ্লামেশনের উদ্দেশ্য। এখন যদি ইনফ্লামেশন না হতো, তাহলে কি হতো, এই যে আমাদের বডিতে যে ইনফেকশাস এজেন্ট গুলো, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এরা ঢুকে যাচ্ছে, এরা কখনোই শরীর থেকে বের হতো না, অথবা তারা মারা যেত না। আমাদের বডিতে কোনো কারণে টিস্যু ইনজুরি হচ্ছে, কেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, একটা উন্ড তৈরি হচ্ছে, এই উন্ডটা কখনো হিল হতো না। আমরা সবসময় একটা মানে অ্যাক্টিভ উন্ড নিয়ে আমাদেরকে চলাফেরা করতে হতো, এবং যে অর্গানটা একবার ইনজিউর হয়, সেই অর্গানটা সারা জীবন আমাদের জন্য একটা বোঝা হয়ে থাকতো। তাহলে ইনফ্লামেশনের সবচেয়ে ভালো উদ্দেশ্য কি, যে ইনফেকশন কন্ট্রোল হচ্ছে, উন্ড হিলিং হচ্ছে, এবং অর্গানটা তার নরমালি ফাংশন করতে পারছে। এই ইনফ্লামেশন আমরা এতক্ষণ দেখলাম যে সব ভালো ভালো কাজ করে, অর্থাৎ সেই ইনফেকশন থেকে আমাদের বডিকে কন্ট্রোল করে, কিন্তু মাঝে মাঝে এই ইনফ্লামেশন আমাদের কিছু ক্ষতির কারণও হয়। যেমন যদি ইনফ্লামেশন, আমরা পড়েছি কি যে টিস্যু রেসপন্স টুয়ার্ডস ইনফেকশাস অ্যান্ড ড্যামেজ টিস্যু, ইনফেকশাস এজেন্টস অ্যান্ড ড্যামেজ টিস্যু, অর্থাৎ ড্যামেজ টিস্যু থাকলে অথবা ইনফেকশন বডিতে ঢুকলেই ইনফ্লামেশন হবে। তো অনেক সময় ইনফ্লামেশন আমাদের বডির ওন টিস্যুর এগেনস্টেও হতে পারে। তো সেখানে আমাদের কিছু ডিজিজ তৈরি হয়। আমরা যখন হাইপার সেন্সিটিভিটি অটোইমিউনিটি পড়বো, তখন আমরা এই ডিজিজগুলো সম্পর্কে আইডিয়া করতে পারবো, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাথেরোস্ক্লেরোসিস, লাং ফাইব্রোসিস। যে এই ডিজিজগুলো কেন হচ্ছে, যে আমাদের বডির ওন টিস্যুতে এগেনস্টে ইনফ্লামেশন হচ্ছে সে কারণে। তো তাহলে ইনফ্লামেশনকে আমাদেরকে কিছু হার্মফুল ইফেক্ট হয়, সেগুলো আমাদের জানতে হবে, এবং কিন্তু এর মোস্টলি এটা বেনিফিশিয়াল ইফেক্টই আমাদের বডিতে হচ্ছে। তো এর পরবর্তীতে আমরা জানবো যে ইনফ্লামেশন কেন হয়, কি কি কারণে ইনফ্লামেশন হচ্ছে। আমাদেরকে মেইন কয়েকটা কজ মনে রাখতে হবে। একটা হচ্ছে আমাদের ডেফিনেশনে আমরা দুটো কজ পড়ে এসেছি, ইনফেকশাস এজেন্টস এন্ড ড্যামেজ টিস্যু। তাহলে ইনফেকশন বলতে আমরা কি কি বুঝি, আমাদের বডিতে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্যারাসাইট, এখন আমরা করোনা কোভিড-19 নিয়ে আমাদের এখন সারা ওয়ার্ল্ডে অনেক পেশেন্ট মারা যাচ্ছে এবং সাফার করছে। তো এই যে ভাইরাস, এই ভাইরাসও বডিতে ঢুকেই যে ইনফ্লামেশন করছে, এবং এই ইনফ্লামেশনের কারণেই কিন্তু বডিতে বিভিন্ন রকমের ক্ষতিকর ইফেক্ট গুলো হচ্ছে। তো তাহলে যে কোনো ইনফেকশাস এজেন্ট বডিতে এন্ট্রি করলেই সেখানে একটা ইনফ্লামেশন হবে। তাছাড়া ড্যামেজ টিস্যু ড্যামেজ হচ্ছে কিভাবে, যেমন ট্রমা হচ্ছে, ব্লান্ট ট্রমা, পেনিট্রেটিং ট্রমা, হ্যাঁ, যেমন বার্ন, তারপর ফ্রস্ট বাইটেশন, এনভায়রনমেন্টাল বিভিন্ন কেমিক্যাল ইনজুরি, এবার এগুলোর কারণে টিস্যুতে ড্যামেজ হচ্ছে। তাছাড়া টিস্যু নেক্রোসিস হচ্ছে কেন, আমরা সেল ইনজুরির কারণ পড়েছি, ইসকেমিয়া অথবা হাইপোক্সিয়া হলেও সেল ইনজুরি হয়, সেল ইনজুরি হলেই টিস্যু ইনজুরি বা টিস্যু নেক্রোসিস হবে। বডিতে কখনো যদি কোনো ফরেন বডি থাকে, যেমন স্প্লিন্টার,
সেলাই করলে, সার্জিক্যাল স্টিচ যখন দেওয়া হয়, সুচার ম্যাটেরিয়াল, অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা বড় কোনো কাট ইনজুরি হলে ডার্ট ঢুকতে পারে। তাহলে এইসব ফরেন বডি যখন বডিতে ঢুকে যায় তখনও সেখানে ইনফ্লামেশন হবে। তাছাড়া ইমিউন মেকানিজমও ইনফ্লামেশন হতে পারে। সেটা হচ্ছে কি, যে কোনো কোনো ক্ষেত্রে, যেমন যাদের অ্যালার্জি আছে, তাদের পোলেন অ্যালার্জি, অথবা কোনো কোনো এজেন্ট সে ইনজেস্ট করলে অথবা নাক দিয়ে ইনহেল করলে তার বডিতে ইনফ্লামেশন হয়, অথবা অনেক সময় বডির নর্মাল টিস্যুর এগেনস্টেও ইনফ্লামেশন হয়। তাহলে আমাদেরকে এই কয়েকটি কজ মনে রাখতে হবে: ইনফেকশন, ট্রমা, টিস্যু নেক্রোসিস, ফরেন বডি এবং ইমিউনিটি বা হাইপার সেন্সিটিভিটি। এইসব কারণে আমাদের বডিতে সাধারণত আমরা ইনফ্লামেশন দেখতে পাই। তো এখন আমরা জানবো ইনফ্লামেশনের দুটো টাইপ আছে, অ্যাকিউট এবং ক্রনিক ইনফ্লামেশন। আজকে আমি মূলত অ্যাকিউট ইনফ্লামেশন সম্পর্কে আলোচনা করব। তো অ্যাকিউট ইনফ্লামেশন কখন বলবো? এটা হচ্ছে যে ইমিডিয়েট রেসপন্স টুয়ার্ডস ইনফেকশাস এজেন্টস অর ড্যামেজ টিস্যু, অর্থাৎ টিস্যু ড্যামেজ হলেই অথবা ইনফেকশাস এজেন্টস বডিতে ঢোকার সাথে সাথে যে রেসপন্সটা হচ্ছে সেটাকে আমরা বলবো অ্যাকিউট ইনফ্লামেশন। এই ইনফ্লামেশনের ডিউরেশন থাকে খুব অল্প, সাধারণত ফিউ মিনিটস থেকে ফিউ ডেজ পর্যন্ত থাকে। আর ক্রনিক ইনফ্লামেশন কখন হবে? যখন ইনফেকশাস এজেন্টটা অনেকদিন যাবত আমাদের বডিতে থেকে যায় এবং আমাদের বডিও তার এগেনস্টে যে রেসপন্সটা করে সেটাও অনেকদিন ধরে চলতে থাকে, অনেক সময় অনেক বছর ধরে চলতে থাকে। আমরা যদি একটা খুব কমন এক্সাম্পল দিই, আমাদের দেশে একটা কমন ডিজিজ টিউবারকুলোসিস। এই ডিজিজটাতে সাধারণত অনেক বছর ধরে ইনফেকশাস এজেন্টটা বডিতে থাকে এবং ইনফ্লামেটরি যে অ্যাক্টিভিটিস গুলো এগুলোও অনেকদিন যাবত চলতে থাকে, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। তাছাড়া অ্যাকিউট ইনফ্লামেশনে আমাদের সাধারণত কিছু ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, যেটাকে আমরা বলি প্রোটিন এক্সুডেট, এবং এখানে যে সেলগুলো ইনভলভ হয় সাধারণত নিউট্রোফিল, এই সেলটাই বেশি অ্যাকিউট ইনফ্লামেশনে ইনভলভ থাকে। পক্ষান্তরে ক্রনিক ইনফ্লামেশনে সাধারণত ম্যাক্রোফেজ, সেটা টিস্যু ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইট, এই সেলগুলো ইনভলভ থাকে। এবং ক্রনিক ইনফ্লামেশনে ব্লাড ভেসেল প্রলিফারেশন হয়, টিস্যুতে ফাইব্রোসিস হয় এবং টিস্যু নেক্রোসিস হয়, কখনো কখনো নিউট্রোফিল থাকতে পারে। তাহলে মেইন ডিফারেন্সটা হচ্ছে কি, যে অ্যাকিউট ইনফ্লামেশন হচ্ছে ইমিডিয়েট রেসপন্স টুয়ার্ডস ইনজুরিয়াস এজেন্ট, আর ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে ডিলেড রেসপন্স টুয়ার্ডস ইনফেকশাস এজেন্ট। আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে। এখন আসি যে ইনফ্লামেশনের যে সিকোয়েন্স অফ ইভেন্টস কি কি আছে, অর্থাৎ কি কি হয়। আমরা যদি ইনফ্লামেশনটাকে একটা ইভেন্টস বলে মনে করি, তাহলে এই ইভেন্টস এর শুরু কি, শেষ কি, মাঝখানে কি হচ্ছে, কি কি প্রসিডিউর হচ্ছে, কি কি স্টেপস আছে, এগুলো আমাদেরকে অল্প কথায় জানতে হবে। তো এখানে আমরা যে ফিগারটা দেখতে পাচ্ছি, এই ফিগারটা রবিস প্যাথোলজি থেকে নেওয়া। যে এখানে একটা টিস্যু ফিগার আছে, যে এই টিস্যুতে আমার লাইনিং এপিথেলিয়াল সেল থাকে, সেটা স্কোয়ামাস সেল হতে পারে বা কলামনার সেল হতে পারে। তো এখানে দেখা যাচ্ছে যে মাইক্রোবস, কতগুলো ব্যাকটেরিয়া এই এই এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল যে লাইনিংটা, এটাকে ব্রেক করে টিস্যুতে ঢুকে গিয়েছে। তো অর্থাৎ টিস্যুতে ব্যাকটেরিয়া ঢুকেছে। এখন ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন কি? এই যে রেসপন্স অফ টিস্যু টুয়ার্ডস ব্যাকটেরিয়া। তাহলে এখানে টিস্যুতে কি কি সেল আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি টিস্যুতে ম্যাক্রোফেজ আছে, টিস্যুতে ডেনড্রাইটিক সেল আছে এবং টিস্যুতে মাস্ট সেল আছে। তো এই সেলগুলো কি করবে? এই ব্যাকটেরিয়াটাকে আমাদের বডি থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। তো এরা কিন্তু প্রথমেই চাইলেই সাথে সাথে বের করে দিতে পারে না, এদেরকে অ্যাক্টিভ হতে হবে। এদেরকে অ্যাক্টিভ হতে হলে কতগুলো কেমিক্যাল মেডিয়েটর বা কেমিক্যাল সাবস্টেন্স প্রয়োজন, যারা এই সেলগুলোকে এই ফরেন বডি সম্পর্কে একটা ধারণা দিবে এবং তাদেরকে অ্যাক্টিভ করবে। এই কেমিক্যাল মেডিয়েটর গুলো এই বিভিন্ন রকমের সেল থেকে রিলিজ হয়, যেমন কিছু মেডিয়েটর ম্যাক্রোফেজ থেকে আসে, ডেনড্রাইটিক সেল থেকে আসে, মাস্ট সেল থেকে আসে, এমনকি এপিথেলিয়াল সেল থেকেও এই কেমিক্যাল মেডিয়েটর গুলো রিলিজ হয়ে এই সেলগুলোকে অ্যাক্টিভ করে। তো এই অ্যাক্টিভ হওয়ার পরে এরা যে কেমিক্যাল মেডিয়েটর রিলিজ করেছে, এই কেমিক্যাল মেডিয়েটর গুলো তখন করে কি, এই যে টিস্যুতে আমরা বলেছিলাম যে ইনফ্লামেশন হচ্ছে ভাস্কুলারাইজড টিস্যু রেসপন্স, অর্থাৎ যেই টিস্যুতে ব্লাড ভেসেল থাকে। আমরা জানি এপিথেলিয়াল সেল লাইনিং এর জাস্ট নিচেই ল্যামিনা প্রোপ্রিয়া থাকে এবং সেখানে ব্লাড ভেসেল থাকে। তাহলে এই যে ছোট ছোট ব্লাড ভেসেল গুলো আছে, এই কেমিক্যাল মেডিয়েটর গুলো করবে কি, এই ব্লাড ভেসেলটাকে ক্যালিবারে বাড়িয়ে দিবে, অর্থাৎ ডাইলেটেড করে দিবে। স্মল ব্লাড ভেসেলটা লার্জ ক্যালিবার ব্লাড ভেসেলে কনভার্টেড হবে এবং এই ব্লাড ভেসেলের ব্লাড ফ্লোটা স্লাগিশ হবে। তারপরে কি হবে, ব্লাড ভেসেলের ভিতরে যে সেলগুলো আছে যেমন মোনোসাইট, নিউট্রোফিল, এই সেলগুলো তখন করবে কি,
যেখানে ইনজুরিয়াস এজেন্টটা আছে অর্থাৎ ব্যাকটেরিয়াটা আছে সেখানে তারা চলে আসবে। এই চলে আসার পদ্ধতিকে আমরা পরবর্তীতে আমরা পড়বো, এটাকে বলা হচ্ছে কেমোট্যাক্সিস। অর্থাৎ কেমোট্যাক্সিসের মাধ্যমে লিউকোসাইট করবে কি, যেখানে ব্যাকটেরিয়া আছে সেখানে তারা চলে আসবে। আসার পরে আরো কিছু কেমিক্যাল মেডিয়েটর রিলিজ হবে, যারা করবে কি এই যে ম্যাক্রোফেজটাকে অ্যাক্টিভ করবে, নিউট্রোফিলটাকে অ্যাক্টিভ করে দিবে। তারা তখন করবে কি এই ব্যাকটেরিয়াটাকে তারা ডিস্ট্রয় করবে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে। তো যখন ব্যাকটেরিয়া ডিস্ট্রয় হয়ে যাবে তখন দেখা যাবে যে এই যে ইনফ্ল্যামেশনটা টার্মিনেশন হবে বা শেষের দিকে চলে আসবে। তো অনেক সময় ব্যাকটেরিয়া ডিস্ট্রয় হয় না, যেমন মাইক্রোবায়োটাম টিউবারকুলোসিস, এই ব্যাকটেরিয়াটাকে সহজে ডিস্ট্রয় করা যায় না। এ করে কি তখন ক্রনিক ইনফ্ল্যামেশন হবে। এখানে তখন ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল আসবে, তারা এসে টিস্যুতে ফাইব্রোসিস করবে এবং টিস্যুতে তারা রিপেয়ার করবে। তাহলে এই ছোট্ট একটা ফিগারেই আমরা ইনফ্ল্যামেশনের প্রত্যেকটা ইভেন্টস সম্পর্কে জানতে পারলাম। প্রথমে মাইক্রোবস এন্ট্রি হলো, এখানে টিস্যুতে যে সেলগুলো থাকে ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, মাস্ট সেল, এরা অ্যাক্টিভ হবে, এরা কেমিক্যাল মেডিয়েটর রিলিজ করবে, এরা ব্লাড ভেসেলের উপরে কাজ করবে, ব্লাড ভেসেলটা ডাইলেটেড হবে এবং ব্লাড ভেসেল থেকে যে লিউকোসাইট ম্যাক্রোফেজ আছে তারা করবে কি কেমোট্যাক্সিসের মাধ্যমে টিস্যুতে যাবে, যে তারা মাইক্রোবসকে তারা ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ইলিমিনেট করবে এবং পরবর্তীতে তারা রিপেয়ারের মাধ্যমে ক্রনিক ইনফ্ল্যামেশনও করতে পারে। তাহলে আমরা অ্যাকিউট ইনফ্ল্যামেশন এবং ক্রনিক ইনফ্ল্যামেশন দুটোরই ধারাবাহিকভাবে আমাদের বডিতে এই ইভেন্টস গুলো চলছে এবং চলছে বলে আমাদের বডি থেকে ইনফেকশন এজেন্টকে আমরা প্রতিনিয়ত দূর করতে পারছি। আমাদের যে উন্ড ইনজুরি হয় সেই ইনজুরিটা হিল হচ্ছে এবং আমরা ফরেন বডি থেকেও আমরা বডিকে মুক্ত করতে পারছি। তো এখন আমরা জানবো যে আস্তে আস্তে কোন কোন সেল এই ইনফ্ল্যামেশনে পার্টিসিপেট করে, কিভাবে ব্লাড ভেসেলের যে ব্লাড ভেসেল কিভাবে ডাইলেটেড হয় এবং ব্লাড ভেসেলের কিভাবে কেমোট্যাক্সিস হচ্ছে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা এখন ধারণা নিব। এখন আসি যে ইনফ্ল্যামেশনের কার্ডিনাল সাইন বা কার্ডিনাল ক্লিনিক্যাল সাইন্স। আমরা একটু আগে বলেছি আমাদের সায়েন্টিস্টরা আবিষ্কার করেছেন। তো কি কি কার্ডিনাল সাইন অর্থাৎ কি কি সাইন দেখে আমরা বলতে পারবো যে অ্যাকুট ইনফ্ল্যামেশন হয়েছে। তো আমরা প্রায় অ্যাবসেস বলি বা ফোড়া, এই জিনিসটা আমরা আমাদের বিভিন্ন পরিচিত আত্মীয় স্বজন বা রোগীদের মধ্যে দেখে থাকি। তো এখানে দেখা যাচ্ছে তার ফেসে একটা অ্যাবসেস বা একটা ফোড়া, এই ফোড়া যে জায়গাটা, এই জায়গাটা একটু রেডিশ দেখা যায়, তাহলে এটা হচ্ছে একটা সাইন। এই জায়গাটা ফোলা দেখা যায় অর্থাৎ এর ভিতরে অনেক বেশি ফ্লুইড অ্যাকুমুলেটেড আছে। এই জায়গাটা পেইনফুল আছে, পেশেন্ট ধরলেই ব্যথা পাবে এবং এই জায়গাটাতে সে কোনো কাজও করতে পারছে না, সে মুখটা হা করতে পারছে না বা নাড়াচাড়া করতে পারছে না। তাহলে কি কি কার্ডিনাল সাইন হচ্ছে? প্রথমে হচ্ছে রেডনেস, অর্থাৎ অ্যাকিউটলি ইনফ্লাম যে এরিয়াটা সেটাকে লাল দেখা যাবে। আমরা যদি এই ছবিটার কথা মনে রাখি, প্রথমে হচ্ছে রেডনেস হবে বা রুবর। এটা কেন হচ্ছে? যে লোকাল এরিয়াতে ব্লাড ভেসেল ব্লাড সাপ্লাই বেড়ে যায়, সেই কারণে এটা রেড দেখা যায়। তারপরে হিট, এখানে টেম্পারেচার, হ্যাঁ জায়গাটা ধরলে আমরা গরম বা ওয়ার্ম বুঝতে পারবো। তাহলে ক্যালোর। এরপর হচ্ছে সোয়েলিং, এখানে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে সোয়েলিং হচ্ছে। তারপরে হচ্ছে জায়গাটা ধরলে সে ব্যথা পাবে, এখানে পেইন হচ্ছে, এখানে কিছু কেমিক্যাল মেডিয়েটর রিলিজ হয় যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন, হ্যাঁ ইন্টারলিউকিন 1, 6, এদের কারণে পেইন অনুভব হবে, নার্ভ এন্ডিংস গুলো স্টিমুলেট হয়ে। তারপরে হচ্ছে কি এই জায়গাটা সে নাড়তে পারবে না বা এই জায়গাটা সে কোনো অ্যাক্টিভলি মুভ করতে পারবে না এবং তার লস অফ ফাংশন হবে। তাহলে 5টা কার্ডিনাল সাইন আমাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করলে বলতে হবে যে রেডনেস, হিট, সোয়েলিং, পেইন এন্ড লস অফ ফাংশন, রুবর, ক্যালোর, ডলর, টিউমার এন্ড ফাংশনেশিয়া। এই 5টা সাইন দেখেই আমরা বডিতে যে কোনো এরিয়াতে অ্যাকুট ইনফ্ল্যামেশন হয়েছে আমরা বুঝতে পারবো। এখন আসি যে ইনফ্ল্যামেশন হয়েছে কোনো অর্গানে, সেটা আমরা কিভাবে ডিনোট করব বা কিভাবে আমরা বুঝতে পারবো। যেমন আমরা যদি বলি অ্যাপেন্ডিক্সে ইনফ্ল্যামেশন হয়েছে, তাহলে আমরা বলবো আইটিস, অ্যাপেন্ডিক্সের সাথে আমরা আইটিস যোগ করব, অ্যাপেন্ডিসাইটিস। যদি গল ব্লাডারে ইনফ্ল্যামেশন হয় তাহলে আমরা বলবো কোলিসিস্টাইটিস। প্যানক্রিয়াসে ইনফ্ল্যামেশন হলে প্যানক্রিয়াটাইটিস। মেনিনজেস বা ব্রেইন যে কাভারিং, সেখানে যদি ইনফ্ল্যামেশন হয় আমরা বলবো কি মেনিনজাইটিস। হার্টের যে পেরিকার্ডিয়াম, সেখানে ইনফ্ল্যামেশন হতে পারে, আমরা বলবো কি পেরিকার্ডাইটিস। জয়েন্টে যদি ইনফ্ল্যামেশন হয় আমরা বলবো আর্থ্রাইটিস। অর্থাৎ যে কোনো অর্গানের সাথে আমরা যদি আইটিস এই সাফিক্সটি অ্যাড করি তাহলে আমরা বুঝাতে পারবো যে এই অর্গানটা ইনফ্ল্যামড হয়েছে বা এখানে ইনফ্ল্যামেশনের স্টেপগুলো ঘটছে।
তাহলে আর আমাদের কিন্তু ক্লিনিক্যাল সেটিং এ আমি আগে বলেছি যে আমাদের ম্যাক্সিমাম পেশেন্টই কিন্তু এই ইনফ্লামেশন নিয়ে আমাদের কাছে আসে, যেমন কনজাংটিভাইটিস, রাইনাইটিস, এখন যে আমাদের যে কোভিড-19 এর এখানে আমরা যে হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে ফ্যারিঞ্জাইটিস, মেনিনজাইটিস, এখন বিভিন্ন রকমের ইনফ্লামেটরি ডিজিজ গুলোই কিন্তু আমরা ক্লিনিক্যাল সেটিং এ বেশি দেখে থাকি। অর্থাৎ আমরা যখন বলবো যে প্যানক্রিয়াটাইটিস, তখন আমরা বুঝবো কি প্যানক্রিয়াসে তার ইনফ্লামেশন হচ্ছে। যখন বলবো আর্থ্রাইটিস, তখন আমরা বুঝবো কি যে জয়েন্টে ইনফ্লামেশন হচ্ছে। তো এখন আসি যে অ্যাকুট ইনফ্লামেশনে আমি যে সিকোয়েন্স অফ ইভেন্টস গুলো একটু আগে বলেছিলাম ইনফ্লামেশনের, তো সেটাকে যদি আমি আরেকটু ভেঙে ভেঙে বলি যে অ্যাকুট ইনফ্লামেশনে কি কি ইভেন্টস হয়, আমরা এটাকে বলতে পারি 3 মেজর কম্পোনেন্টস। আমাদের অনেক সময় পরীক্ষায় আসে যে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ অ্যাকিউট ইনফ্লামেশন। হ্যাঁ, আমরা যে যে ইভেন্টস গুলো হয় সেগুলোই আসলে কম্পোনেন্টস গুলো। তো এখানে আমরা 3টা মেজর কম্পোনেন্ট পাই। একটা হচ্ছে কি অল্টারেশনস ইন ভাস্কুলার ক্যালিবার, অর্থাৎ আমরা যখন টিস্যুতে ইনফেকশাস এজেন্ট ঢুকে, এই টিস্যুর লাইনিং কি এপিথেলিয়াল সেল, তার জাস্ট নিচেই থাকে কি ল্যামিনা প্রোপ্রিয়া, এবং সেখানেই থাকে কি ব্লাড ভেসেল। তো এই ব্লাড ভেসেল গুলো খুবই সরু থাকে, থিন থাকে। তো প্রথম কম্পোনেন্ট হচ্ছে কি এই যে ভাস্কুলার যে ক্যালিবার, এরা ডাইলেটেড হয়ে যাবে, অর্থাৎ এরা বড় হয়ে যাবে, চওড়া হয়ে যাবে, এখানে ব্লাড ফ্লোটা বেড়ে যাবে। কেন? ইনফ্লামেশনের যে ইভেন্টস গুলো পরবর্তীতে হবে তার জন্য ব্লাড ভেসেল ডাইলেটেশন হওয়াটা অত্যন্ত জরুরি। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ ইন মাইক্রোভাস্কুলেচার, অর্থাৎ এই যে ছোট ছোট টিস্যুতে যে ব্লাড ভেসেল গুলো আছে, এরা করবে কি পারমিবিলিটি, এদের পারমিবিলিটি বেড়ে যাবে, অর্থাৎ এর ভিতর থেকে বাইরে ফ্লুইড বেরোয় আসবে, এবং অনেক সেল যে লিউকোসাইট গুলো যারা কিনা ইনফ্লামেশনে পার্টিসিপেট করবে তারাও বের হয়ে আসতে হবে। তো এই যে পারমিবিলিটি চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা বলছি স্ট্রাকচারাল চেঞ্জ ইন মাইক্রোভাস্কুলেচার। আমরা সহজ করে বলতে পারবো যে ক্যালিবার বেড়ে যাবে এবং পারমিবিলিটি, ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যাবে এবং ভাস্কুলার ক্যালিবার বড় হয়ে যাবে। থার্ড এবং লাস্ট কম্পোনেন্টটা হচ্ছে কি ইমিগ্রেশন অফ লিউকোসাইট ফ্রম মাইক্রোসার্কুলেশন, their accumulation at the site of injury and their activation to eliminate the offending agent, অর্থাৎ সেই ইভেন্টটা হচ্ছে লিউকোসাইটের। অর্থাৎ লিউকোসাইট গুলো আমরা জানি যে ব্লাড ভেসেলের ভিতরে থাকে, তো তারা করবে কি এই যে ডাইলেটেড এন্ড পারমিবিলিটি বেড়ে গেছে যে ব্লাড ভেসেল গুলো, এরা তখন এই মাইক্রোসার্কুলেশনকে লিভ করে তারা যেখানে টুয়ার্ডস দ্য সাইট অফ ইনজুরি সেখানে তারা গিয়ে জমা হবে, এবং সেখানে তারা অ্যাক্টিভ হবে হয়ে তারা এই যে যেখানে টিস্যু ড্যামেজ টিস্যু আছে, নেক্রোটিক টিস্যু আছে, অথবা কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আছে, তাদেরকে তারা কিল করার চেষ্টা করবে। তাহলে 3টা কম্পোনেন্ট আমাদের মনে রাখতে হবে যে অল্টারেশন অফ ভাস্কুলার ক্যালিবার, স্ট্রাকচারাল চেঞ্জ ইন মাইক্রোভাস্কুলেচার এন্ড ইমিগ্রেশন অফ লিউকোসাইটস। এই 3টি হচ্ছে আমাদের মেজর কম্পোনেন্ট অফ অ্যাকিউট ইনফ্লামেশন।